কাটছে না গ্যাস সংকট, দিশেহারা পরিবহন খাত, রান্নায় চরম ভোগান্তি। প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতির আশা। ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, 50 বছরে নেমেছে প্রায় 75 মিটার, মহা বিপর্যয়ের শঙ্কা। এক বছরে বাড়ি নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় 40%, বেড়েছে নিবন্ধন ব্যয়, স্থবিরতার পথে আবাসন খাত। দেশ গড়ায় আত্মনিয়োগ করতে তরুণদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও সফল হবে বর্তমান প্রজন্ম। এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নের বিষয়ে বিএনপির দলীয় ফোরামের সিদ্ধান্ত, আজ ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক ইসির। তীব্র গ্যাস সংকটে দিশেহারা পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। এদিকে সংকট আছে বাসাবাড়ির গ্যাস লাইনেও। দিন কিংবা রাত, রাজধানীর সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই রকম। মাত্র কয়েক মিনিটের গ্যাসের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। 1 ঘন্টা 30 মিনিটে ঢুকলাম পাম্পের ভিতরে, আরো মনে করেন যে আধা ঘন্টা যাইবো, নিতে নিতে তাহলে 2 ঘন্টায় হয়ে যাবো। আমি 3.5 ঘন্টা অপেক্ষা করছি। আমি গ্যাস যদি লাইনে থাকে আমি চাহিদা অনুসারে আমি গ্যাস পাবো। মূল গ্রিডে সরবরাহ কম থাকায় পাম্পগুলোতে গ্যাসের চাপ খুবই কম, ফলে দীর্ঘ সময় দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত সিএনজি। এই যে গ্যাস, কয় টাকার গ্যাস ঢুকে আল্লাহ জানে, অল্প টাকার গ্যাস ঢুকে আসলে সারাদিন কভারেজ করা যায় না। এখান থেকে ইউটার্ন নিয়ে মহাখালীর টার্মিনাল থেকে এই পর্যন্ত গ্যাস পাম্প পর্যন্ত আসতে নর্মালি 3.5 ঘন্টা লাগছে। আর গ্যাস পাম্পে আসার পরে তো প্রেশার নাই, 100 প্রেশার গ্যাস ঢোকে না। সময় সংকটে ট্রিপ কমে যাওয়ায় চালকদের আয় নেমেছে অর্ধেকে। কবে স্বাভাবিক হবে তাও জানে না কেউ। আমরা যদি সারাদিন পাম্পের সিরিয়াল লাগায় বসে থাকি, মালিকের জমা দেবো কোন সময়, আমরা খাবো কোন সময়, ঘর ভাড়া দেবো কেমনে, আমরা চলবো কেমনে কোন? লাইনে খারাপ হচ্ছে 2 ঘন্টা হয়েছে। আর এই সংকটটা কবে মিলবো ঠিকও আমরা বলতে পারি না। অন্যদিকে সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ রেখে আর্থিক লোকসানের মুখে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। সবকিছুর মেশিনারিজ হতে শুরু করে মেশিনারিজের মেইনটেনেন্স কস্ট, তারপরে হলো বিগত এই 7-8 বছরে প্রায় 19-20% বেড়েছে বিদ্যুতের খরচ, কিন্তু আমাদের কমিশন কোনো বাড়ে না, যার কারণে এই শিল্পটা ধ্বংসের পথে। আসলে আমাদের কিছু নাই, এটা যখন লাইনে প্রেসারটা স্বাভাবিক হবে তখন এই ভোগান্তি থেকে আমাদের গ্রাহকরা রক্ষা পাবে। এই সংকট ফিলিং স্টেশন ছাড়িয়ে পৌঁছে গেছে বাসাবাড়িতেও, বাড়ছে ভোগান্তি। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে গণপরিবহনে চরম নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকট কিছুটা কমে আসবে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, সরকার কাজ করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। এবং সে ব্যাপারে এটা তাদের কথার উপর আমরা শুধু নির্ভর না করে কিসের বেসিসে তারা এটা মনে করছেন, এখানে একটা ডিটেইল আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। গ্যাস সংকট তীব্র, তার প্রভাবে গাজীপুরে সৃষ্টি হচ্ছে নানামুখী সমস্যা। ক্ষতির মুখে পড়েছে ওয়াশিং, তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানা। এদিকে গ্যাসের আশ্রয় সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, শিল্প ও পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে সবাই। গাজীপুরের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট, প্রয়োজনীয় চাপ না থাকায় বিপাকে ওয়াশিং কারখানাগুলো, তৈরি পোশাক, সিরামিক ও টেক্সটাইল কারখানাগুলো ক্ষতির মুখে। বিকল্প উপায়ও মিলছে না সমাধান। 1 মাস যাবত আমরা টোটালি গ্যাস নাই, ডাইং ফ্যাক্টরি টোটালি বন্ধ আছে, পাইও না গ্যাস। আর যতটুকু পাই একদিন পরে দেখা যায় 2 দিন লাগে গ্যাস আসতে। তো ওই গ্যাস দিয়ে আসলে ডাইং ফ্যাক্টরি চালানো সম্ভব না। এদিকে গ্যাসের আশায় সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। সম্প্রতি টঙ্গীতে গ্যাস সরবরাহের দাবিতে তিতাসের আঞ্চলিক বিক্রয় ও বিপণন কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। আপনারা জাতীয় গ্রিডের কথা বলবেন, হ্যাঁ জাতীয় গ্রিডের যে সমস্যা ওই সমস্যা আমরা রাজি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইদানিং কালে গত 2-3 মাস যাবত একেবারেই গ্যাস থাকছে না। গ্যাসের ব্যবস্থা যদি না হয় আমাদের বিলগুলা ফেরত দিয়ে দিবেন। দিনেও গ্যাস থাকে না, রাত্রেও গ্যাস থাকে না, অথচ প্রতি মাসে আমরা প্রতিটা গ্যাসের 1080 টাকা বিল দিচ্ছি।
কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমরা স্মারকলিপি প্রদান করেছি। পাওয়ার গ্রিডের যান্ত্রিক সমস্যা দূর হলে গ্যাস সংকটের সমস্যাও সমাধান আসবে বলছে তিতাস কর্তৃপক্ষ। বর্তমানে কয়েকদিন যাবৎ দেশের জাতীয় গ্রিডে গ্যাসের সাপ্লাই কম থাকার কারণে দেশব্যাপী একটা গ্যাসের সংকট দেখা দিয়েছে। যদি এর বাইরে কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে তাদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি, অতি দ্রুত সময়ের মধ্যে সেটা সমাধান করার ব্যবস্থা করব। একদিকে শিল্প মালিকদের লোকসান, অন্যদিকে সিএনজি চালিত যানবাহনের চালকদের কর্মঘণ্টা নষ্ট, সব মিলে স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে পানির স্তর 6 থেকে নেমে এখন 75 মিটার গভীরে। এর অন্যতম কারণ ভূগর্ভের পানির অতি ব্যবহার, অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ধ্বংস এবং নদী বা খালের তলদেশের দূষণ। এতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলে ভূগর্ভে পৌঁছাতে পারছে না পানি। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অতিবৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এই অবস্থায় সামনে আসে রাজধানীর জলাশয়গুলো ভরাট হওয়ার চিত্র। তথ্য বলছে, গত 2 দশকে ঢাকার জলাশয় 20 ভাগ থেকে নেমে এসেছে 3 ভাগে। এই জলাবদ্ধতার মধ্যেও উদ্বেগের বিষয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। গবেষণায় দেখা গেছে, রাজধানীতে প্রতি বছর প্রায় 3 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 1970 সালে পানির স্তর মাটির মাত্র 6 মিটার গভীরে থাকলেও বর্তমানে তা ঠেকেছে প্রায় 75 মিটারে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাটির পানি শোষণ ক্ষমতা হারানো, যা তৈরি হয়েছে অপরিকল্পিত নগরায়নে ভূপৃষ্ঠ কংক্রিটের আবরণে ঢেকে যাওয়ায়। একই সাথে জলাশয় কমা, খাল ও নদীর তলদেশে দূষণ এবং কৃষিসহ নানা কারণে ভূগর্ভস্থ পানির অতি ব্যবহার। আমরা এই শহরটাকে তৈরি করেছি এমনভাবে যে আমাদের এই ইনফিল্ট্রেশনের জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। উন্নয়নের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের শহরের প্রায় 80 ভাগ সারফেস কনক্রিট বানিয়ে ফেলেছি। কনক্রিট বানানোর কারণে আমাদের যে ইনফিল্ট্রেশন হওয়ার কথা, সেই ইনফিল্ট্রেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়েছে সুপেয় পানি, কৃষি, জীববৈচিত্র্য এবং মাটির গুণগত মানের ওপর। এই অবস্থা চলতে থাকলে সামনে আসবে খারাপ পরিস্থিতি, শঙ্কা বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির ভলিউম কমে যাওয়ার কারণে এখানে হেভি মেটাল কন্টামিনেশন হয়, ফলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বৃক্ষের স্বাভাবিক যে এই বৃদ্ধি, সেটি ব্যাহত হয়। আবার কৃষিকাজের জন্য পানি সরবরাহ কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি এখন আশঙ্কা করা হচ্ছে, সিঙ্কহোলের মতো একটি ফিচারের তৈরির ঝুঁকি তৈরি হয়। ঢাকা শহরের 2-1 জায়গায় এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন, জলাশয় বাড়ানো, খাল বা নদীর তলদেশের দূষণ কমানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে পারলে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতির। তবে দেশব্যাপী সরকারের খাল ও নদী খনন ও পুনঃখনন কিছুটা আশার আলো দেখাচ্ছে এই সমস্যা সমাধানে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 1 বছরে বাড়ি নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় 40%। নতুন অর্থবছরে ফ্ল্যাট কেনায় বেড়েছে নিবন্ধন ব্যয়, আর তাতেই মধ্যবিত্তের আবাসনের বিক্রি কমেছে প্রায় 40%। আবাসন ব্যবসায়ীরা বলছেন 60 থেকে 70% কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। আবাসন খাতে স্থবির হওয়ায় বিক্রি কমেছে নির্মাণ সামগ্রীরও। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে ব্যাহত হয় নির্মাণ কাজ। এ কারণে এ সময় চাহিদা কমে ইট, বালি, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর। চাহিদা কমে এসবের বিক্রিও। রাজধানী ঘুরে দেখা গেছে অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা। বিক্রি না থাকায় কর্মহীন শ্রমিকরাও। 5-6 মাস আগে কাজ ভালো ছিল, এখন বেচা বিক্রি একটু খারাপ, মালের দাম বেশি, সব জিনিসের দাম বাড়ছে। এই দামের কারণে পাবলিকও বা বাড়িওয়ালারা মাল জিনিস কম কেনে। চাহিদায় ভাটা পড়ায় দাম কমেছে রডের। বিক্রি হচ্ছে টন প্রতি 3 থেকে 4 হাজার টাকা কমে। বিক্রেতারা বলছেন, রডের চাহিদা কমেছে প্রায় 45% পর্যন্ত, আর 20 থেকে 30% পর্যন্ত চাহিদা কমেছে টাইলস, বাথরুম ফিটিংস সহ নানান সিরামিক পণ্যের। তবে চওড়া সিমেন্ট আর থাই গ্লাসের দাম পার ডে প্রতি মাসে সেল করতাম ধরেন 50,000 পার ডে, 50-60 সেল করতাম। আমরা সেই সেলটা নিচে এখন নামে চলে আসছে 10,000, 15,000, 20,000 এরকম সেল চলে আসছে। ব্যবসা বলতে নাই বলে চলে, জাস্ট এখানে আল্লাহ পাক রাখছে, ওরকম পেটে ভাতে বাধা রাখছে আর কি। সিমেন্টের দাম বাড়ছে, রডের দাম কমে গেছে, শুধু ইউজ কম হওয়ার কারণে।
পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্সের হিসেবে 2024-25 অর্থ বছরে যেখানে সূচকের প্রবৃদ্ধি ছিল 5.7%, সেখানে 2025-26 অর্থ বছরে তা নেমেছে 2.2%। তবে নির্মাণ কাজ কমলেও কমেনি ব্যয়। গেল এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে 2.26%, আর শ্রমিকের মজুরি বেড়েছে 2.85%। আবাসন ব্যবসায়ীরা বলছেন, একদিকে চওড়া নির্মাণ ব্যয়, অন্যদিকে ব্যাংক ঋণের উচ্চ সুদ হার ও নিবন্ধন ব্যয়ের কারণে কমেছে ফ্ল্যাটের ক্রেতা। আবাসন আমি আগেই বলেছি, এটা হচ্ছে একটা এসেনশিয়াল খাত, মানুষের এসেনশিয়াল নিডস। এটা আর 5টা ট্রেড ব্যবসার মতো সরকারকে ভাবলে চলবে না। যার জন্য আমরা বলেছি যে আসলে 16-17% ইন্টারেস্টের টাকা নিয়ে কোনোভাবে আবাসন ব্যবসা করা সম্ভব। অনেক দেশে আছে, আমি যখন অস্ট্রেলিয়া পিএইচডি করে আমি দেখেছি যে প্রথম বাড়ি করার সময় রাষ্ট্র তাদেরকে $10,000 এমনি দিয়ে দেয়, মানে উৎসাহিত করে তুমি বাড়ি করো। কিন্তু আমার দেশে কী হচ্ছে, 17% ইন্টারেস্ট নিয়ে আমাকে বাড়ি করতে হবে, এবং সেটা আবার করে কি যারা যে ক্রেতা যারা, তাদেরকে 4 বছর 5 বছরে পে ব্যাক করতে হয়। একজন মানুষ বেতন পায় 40,000 টাকা, কিস্তি আসছে 90,000 টাকা। রিহ্যাব সভাপতি মনে করেন, আবাসন এবং নির্মাণ খাত স্থবির হয়ে গেলে চাপ পড়বে গোটা অর্থনীতিতেই। আমাদের যে পপুলেশন সেটাকে অ্যাড্রেস করে এই ডেপটাকে যুগোপযোগী করতে হবে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। রংপুর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নের বিষয় সিদ্ধান্ত দলের বলে জানান মির্জা ফখরুল। নতুন এক ঠিকানায় পল্লী উন্নয়নের অঙ্গীকার। সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল রোডে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে প্রার্থী চূড়ান্ত করবে দলের স্থায়ী কমিটি। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফেসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে দাবি করেন মহাসচিব। জামাত নিজে কতটা গণতান্ত্রিক সেই প্রশ্নও রাখেন তিনি। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসায় তাদের ভোট নিয়ে আমরা আজকে সংসদে 2/3 আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি 5বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। পরে পল্লী মেলার উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল। বলেন, চলতি বছরের মধ্যে 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুরকে কৃষিভিত্তিক উৎপাদনের শক্তিশালী হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক করবে ইসি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। মাত্র 8 কার্যদিবসে ধর্ষণের মামলার রায় ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করেছে চট্টগ্রামের আদালত। একের পর এক মামলায় আসামিদের মৃত্যুদণ্ড যাবজ্জীবনের মতো কঠোর সাজা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের মাঝে। বিচার বিভাগের এই তৎপরতার অপরাধ দমনে বড় ভূমিকা রাখবে মত সংশ্লিষ্টদের। গত 17 জুন বাকলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। মাত্র 8 কার্যদিবসে রায় ঘোষণা করে নজির গড়াচ্ছে চট্টগ্রাম মহানগর শিশু ও সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে সীতাকুণ্ডে 8 বছরের শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার অপরাধে আসামি বাবু শেখকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়াও 10 বছরের আরেক শিশু আয়নিকে ও ইপিজেড এলাকায় 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা মামলায় 2 জনকে ফাঁসির আদেশ দেয় আদালত।
বিচারের দীর্ঘসূত্রতা পেরিয়ে চট্টগ্রামে শিশু নির্যাতন ও ধর্ষণ মামলার রায়গুলোতে দেখা যাচ্ছে এক নতুন গতিশীলতা। বর্তমান সরকার এবং বিচার বিভাগ এবং আমাদের প্রসিকিউশনও আমরা বদ্ধপরিকর যাতে এই ধরনের বিভিন্ন মামলায় খুব দ্রুততার সহিত সাজা প্রদান করা হয়েছে, যাতে কঠোর একটি বার্তা পায় যে ভবিষ্যতে যাতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড, নির্মম এই ধরনের কাজের সাথে যাতে কেউ ভবিষ্যতে জড়িত হওয়ার সাহস না পায়। সবশেষ গেল ২৬শে জুলাই সদরঘাট এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী আক্তার সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এসব রায় দ্রুত কার্যকর চায় পরিবারগুলো। সন্তুষ্ট, আমি খুশি হয়েছি, আরো সন্তুষ্ট কার্যকর হলে আরো খুশি হবো। মা 10 মাস 10 দিন করার লাগে একটা সন্তান ধারণ করে অনেক কষ্ট, শিশু সন্তান হারাতে না হয়। মামলার বিচার প্রক্রিয়ার এমন গতি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, যা ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন আইনজীবীরা। দ্রুত যদি বিচার হয়ে যায় তখন একটা বার্তা যায় অপরাধীদের কাছে। এখন তার সুযোগ নাই, এখন তো 7 দিনের রায় হয়ে যাচ্ছে। আমি নিবৃত্ত থাকি, আমরা মনে করি এটা যুগ উপযোগী এবং এটাই অপরাধ দমনের কৌশল। আইনের সঠিক ও দ্রুত প্রয়োগ বজায় থাকলে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন চট্টগ্রামের সচেতন মহল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভরা মৌসুমে ইলিশের দেখা নেই নদী আর সাগরে। বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর নদী কিংবা বঙ্গোপসাগর কোথাও দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। তাতে জেলার মৎস্য অর্থনীতি পড়েছে হুমকির মুখে। এর পেছনে 5টি কারণকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট। বছরের এই সময়ে মৎস্যজীবীদের হাঁক ডাকে মুখরিত থাকে বন্দর। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। ঘাটে সারি সারি ফিশিং ট্রলার নোঙর করা থাকলেও নেই কোলাহল। খাঁ খাঁ করছে অন্য মৎস্য আড়তগুলোও। এখন হলে মাছের সিজন, এখন হলে বোটাই আর সারাদিন আমরা মাছ বিক্রি করতাম সন্ধ্যা পর্যন্ত। এখন বর্তমানে 8টার মধ্যে সব মার্কেট ফুটবল খেলা যায়। গেলবার এমন সময় 10 মণ 20 মণ মাছ হইতো এই ঘাটে, আর এবছর টোটাল মার্কেটে মনে হয় আজকে 2 মণ মাছ হয় নাই। তাতে আকাশ ছুঁয়েছে ইলিশের দাম। আড়তে বড় আকারের ইলিশ কিনতে গেলে পকেট থেকে খসাতে হচ্ছে 2.5 থেকে 3.5 টাকা। খুচরা বাজারের পরিস্থিতি আরও ভয়াবহ। জেলেরা বলছেন সাগরেও ইলিশের দেখা মিলছে না। ট্রলার খরচ ওঠাতেই হিমশিম। 3 ট্রিপ ধরে কোনো মাছ তো নাই, খবর নেই সাগরে। যাই 3 লাখ 3.5 লাখ টাকা বাজার, আই বেশি 20,000 30,000 টাকা। এবছরের মাছ অনেক কম, যার কারণে আমরা খুব অভাবে আছি। জলবায়ু পরিবর্তন, ডুবোচর বৃদ্ধি, বেপরোয়া ফিশিং, নিষিদ্ধ জালের ব্যবহার ও মৎস্য বিভাগের সমন্বয়হীনতায় ইলিশ শূন্য হয়ে পড়েছে নদী ও সাগর, বলছেন সংশ্লিষ্টরা। মাছ কম হইলে ট্রলিং এর কারণে। এইভাবে ট্রলিং যদি চলে আমাদের এই ব্যবসা এমনি লালবাতি চলবে। কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় জেলেদের পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় গত বছরের তুলনায় এবছর আর ইলিশের পরিমাণ খুবই কম। একদিকে সরকার যেমন রাজস্ব কম পাচ্ছে, অন্যদিকে জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইলিশের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। ট্রোলিং অবৈধভাবে হচ্ছে, পাশাপাশি আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমরা জাটকা নির্বিচারে ধরতেছি। ট্রোলিং এর বিষয়টা আসলে হাইকোর্টে কিছু রিটও আছে, আমাদের লিগ্যাল শাখায় কথা হয়েছে, ওনারা বিষয়টা দেখবে কিভাবে মুভ করা যায়। পেশা আর বেঁচে থাকার লড়াইয়ে দিশাহারা বরগুনার লাখো জেলে পরিবার। প্রত্যাশিত ইলিশ পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।